সো আমরা হচ্ছে রাসায়নিক পরিবর্তন একদম রসায়নের ফার্স্ট পার্টে আমরা চলে আসলাম। রাসায়নিক পরিবর্তনে আমরা এখানে যে ক্লাসগুলো নিচ্ছি সেগুলো অ্যাডমিশনের ক্ষেত্রে কাজে লাগবে, বা এইচএসসির যারা হচ্ছে পরীক্ষা দিবে, এইচএসসি 22 ব্যাচ, তাদের সবার জন্য হচ্ছে এই ক্লাসগুলো উন্মুক্ত এবং এই ক্লাসগুলো সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে হচ্ছে এমসিকিউ যখন সলভ করতে যাবা এই ক্লাসগুলোর গুরুত্ব অপরিসীম। মানে তোমার এমসিকিউটা কত সহজে তুমি সলভ করতে পারো, এমসিকিউগুলো কত সহজে তুমি ডিফাইন করতে পারো, এমসিকিউগুলো একদম অ্যাকুরেসি কীভাবে নির্ণয় করা যায় আমরা এই ক্লাসগুলোর মাধ্যমে জানবো। সো আজকে আমরা দুইটা বিষয় নিয়ে কাজ করব, একটা হচ্ছে বা অ্যাসিড নিয়ে কাজ করবো, অ্যাসিডের ক্লাসিফিকেশন করব, একটা হচ্ছে অজৈব অ্যাসিড আর একটা হচ্ছে কি জৈব অ্যাসিড, এবং তাদের হচ্ছে আমরা শক্তি মাত্রাগুলো নির্ণয় করব। সো অ্যাসিডকে যদি আমরা ভাগ করি, অ্যাসিডের হচ্ছে ক্লাসিফিকেশন হচ্ছে দুইটা, একটা হচ্ছে অজৈব অ্যাসিড, একটা হচ্ছে অজৈব অ্যাসিড, আর একটা হচ্ছে জৈব অ্যাসিড। ঠিক আছে, তাহলে অজৈব অ্যাসিডের শক্তি মাত্রা যদি বের করতে যাও তাহলে অজৈব অ্যাসিড হচ্ছে দুই রকম, একটা হচ্ছে অক্সো অ্যাসিড, একটা হচ্ছে অক্সো অ্যাসিড, আর একটা হচ্ছে হাইড্রাসিড। একটা হচ্ছে অক্সো অ্যাসিড আর একটা হচ্ছে কি হাইড্রাসিড। অক্সো অ্যাসিড কাকে বলে? অক্সিজেনযুক্ত অ্যাসিড, অক্সিজেনযুক্ত অ্যাসিড তাকে বলা হবে অক্সো অ্যাসিড। আর হাইড্রাসিড হচ্ছে অক্সিজেনবিহীন অ্যাসিড। হাইড্রাসিড কি? অক্সিজেনবিহীন অ্যাসিড। আচ্ছা, জৈব অ্যাসিড চেনার উপায় হচ্ছে, জৈব অ্যাসিড হচ্ছে COOH থাকবে, COOH থাকবে, তাহলে সেটা হচ্ছে জৈব অ্যাসিড চেনার একটা উপায়। সো আমরা হচ্ছে পার্ট বাই পার্ট আলোচনা করব। অজৈব অ্যাসিডের শক্তিমাত্রা মানে অক্সো অ্যাসিডের শক্তিমাত্রা তুমি কিভাবে নির্ণয় করতে পারো, হাইড্রাসিডের ক্ষেত্রে তুমি শক্তিমাত্রা কিভাবে নির্ণয় করতে পারো, সেই বিষয়গুলো হচ্ছে আমরা আজকে সলভ করব এবং আমরা দেখব। আচ্ছা, তাহলে এখন আসো অক্সো অ্যাসিডের শক্তিমাত্রা মানে অজৈব অ্যাসিডের শক্তিমাত্রার ক্ষেত্রে অক্সো অ্যাসিডের শক্তিমাত্রা আমরা দেখব। তাহলে অজৈব অ্যাসিডের মধ্যে একটা পার্ট নিয়ে আমরা কাজ করব, যেটা হচ্ছে অজৈব অ্যাসিডের মধ্যে আমরা একটা পার্ট করব, সেটা হচ্ছে অক্সো অ্যাসিড। সেটা হচ্ছে কি অক্সো অ্যাসিড। দেখো, অক্সো অ্যাসিডের ক্ষেত্রে হচ্ছে ফার্স্ট অফ অল হচ্ছে কেন্দ্রীয় পরমাণুর জারণমান আমরা চেক করব। কেন্দ্রীয় পরমাণুর জারণমান, তাহলে কেন্দ্রীয় পরমাণুর জারণমান যত বেশি হবে সেটি তত তীব্র হবে, আচ্ছা, নাম্বার 2, একাধিক অক্সো অ্যাসিডের জারণমান সমান হলে সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে হচ্ছে কেন্দ্রীয় পরমাণুর আকার যত ছোট তত বেশি তীব্র। আচ্ছা, তাহলে ফার্স্ট অফ অল হচ্ছে আমার চেক করার উপায় কি? ফার্স্ট অফ অল হচ্ছে আমরা একাধিক অ্যাসিড নেব, অজৈব অ্যাসিড নেব, এবং সেগুলোর মধ্যে অক্সিজেন অবশ্যই থাকবে। তো সেক্ষেত্রে আমরা চেক করব কেন্দ্রীয় পরমাণুর জারণমানের অবস্থাটা কি। যদি কেন্দ্রীয় পরমাণুর জারণমান যত বেশি হবে সেই অ্যাসিডটা তত তীব্র হবে। আচ্ছা, যদি একাধিক অ্যাসিডের আমরা জারণমান সমান হয়ে যায় তাহলে আমাকে চেক করতে হবে একাধিক কেন্দ্রীয় পরমাণুর সাধারণত জারণমান কখন সেম হতে পারে। যদি একই গ্রুপে হয় তাহলে সেই ক্ষেত্রে জারণমান অনেক সময় সেম হয়ে যায়। একই গ্রুপে হলে জারণমান কী হয়ে যাবে? সেম হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, যে যেখানে কেন্দ্রীয় পরমাণুর আকার ছোট হবে সেক্ষেত্রে আমরা চেক করব যে যার আকার ছোট হবে সেটা তত বেশি তীব্র হবে। দেখো এখানে হচ্ছে একটা হচ্ছে জারণমান যত বেশি হবে সেটা তীব্র হবে, এবং আকার যত ছোট হবে সেটা বেশি তীব্র হবে। অথবা তুমি বলতে পারো তড়িৎ ঋণাত্মকতা যত বেশি হবে সেটা তত বেশি কি হবে? তীব্র হবে। সো আমরা দুইটা দিয়ে এক্সাম্পল দেখব। দেখো তোমাকে দেওয়া আছে HNO3, তোমাকে দেওয়া আছে H2CO3। সো এখানে কেন্দ্রীয় পরমাণু হচ্ছে নাইট্রোজেন, এখানে কেন্দ্রীয় পরমাণু হচ্ছে কার্বন। সো আমরা যদি এইখানে নাইট্রোজেনের জারণমানটা বের করি তাহলে জারণমান কীভাবে বের করতে হয়? আমরা টোটাল একটা যৌগের জারণমান কত ধরে নেব? 0 ধরে নেব। তাহলে হাইড্রোজেনের তো +1 প্লাস নাইট্রোজেন X, তারপর হচ্ছে -2 × 3 = হচ্ছে 0। তার মানে X এর মান কত দাঁড়াবে? X এর মান দাঁড়াবে হচ্ছে 3 × 6, 6 থেকে গেল কত? 5, তার মানে +5। সো আমরা নাইট্রোজেনের কেন্দ্রীয় পরমাণুর জারণমান বের করলাম কত? 5। একই রকমভাবে যদি কার্বনের জারণমান আমরা বের করি তাহলে সেটার জারণমান দাঁড়াবে হচ্ছে কত? +4। তাহলে দেখো প্রথম কন্ডিশন কি বলছে? কেন্দ্রীয় পরমাণুর জারণমান যত বেশি হবে সেটা তত বেশি তীব্র হবে। সো +5 এবং +4 এর মধ্যে অবশ্যই বুঝতে পারতেছো যে এটার মান বেশি, তার মানে এটার তুলনায় হচ্ছে তীব্র হবে। এখন আসো
যদি আমাদের এরকম হয় যে HNO3 এবং H3PO4 এর মধ্যে HNO3 এবং H3PO4 এর মধ্যে বলা হচ্ছে যে কোনটা বেশি তীব্র হবে। যদি জারণ মান বের করো, তার জারণ মান বের হবে 5, তারও জারণ মান হবে কত 5, 4 2 8, 8 থেকে 3 গেল কত 5। এখন আমাদেরকে কিভাবে ডিফাইন করব? এখন আমরা চলে যাবো হচ্ছে 2 নম্বর কন্ডিশনে, একাধিক অক্সো অ্যাসিড, এটা অবভিয়াসলি অক্সো অ্যাসিড কারণ অক্সিজেন যুক্ত অ্যাসিড, একাধিক অক্সো অ্যাসিডের জারণ মান সমান। এই যে দেখো জারণ মান দুইটারই কি +5 সমান হলে কেন্দ্রীয় পরমাণুর আকার যত ছোট হবে। সো আমরা নাইট্রোজেন আর ফসফরাসকে গ্রুপ ভিত্তিক যদি সাজাই, তাহলে নাইট্রোজেন এবং ফসফরাস, তাহলে নাইট্রোজেন এবং ফসফরাসের মধ্যে আমরা দেখি যে নাইট্রোজেন হচ্ছে গ্রুপের উপরের দিকে আছে। তাহলে আমরা জানি যে একটা গ্রুপের উপর থেকে নিচে নামতে থাকলে তার আকার বাড়তে থাকে। তাহলে ফসফরাসের আকার বড়, নাইট্রোজেনের আকার ছোট। আমরা বলছি যার আকার ছোট হবে সেটা তীব্র হবে, যার আকার ছোট সেটা তত বেশি তীব্র হবে। আমরা একটা কথাই পড়ছি যে ছোট মরিচের ঝাল বেশি। সো নাইট্রোজেনের আকার ছোট হওয়ার কারণে সেটার তীব্রতা বেশি হবে। তার মানে এখানেও নাইট্রোজেন গ্রেটার দেন কি হবে, ফসফরিক অ্যাসিডের তুলনায় তার অ্যাসিডিটি কি হবে, বেশি হবে। সো অক্সো অ্যাসিডের ক্ষেত্রে আমরা জেনে নিলাম। সো আমরা আরও কয়েকটা এক্সাম্পল নেই এবং এই এক্সাম্পলগুলো আমরা বিশ্লেষণ করি যে কোনটা কি হতে পারে। আচ্ছা দেখো, তোমার কাছে অ্যাসিড দেওয়া আছে H2SO4, তোমার কাছে অ্যাসিড দেওয়া আছে HClO4, তোমার কাছে অ্যাসিড দেওয়া আছে HiO4, তোমার কাছে অ্যাসিড দেওয়া আছে HNO3, তোমার কাছে অ্যাসিড দেওয়া আছে H3BO3, তোমার কাছে অ্যাসিড দেওয়া আছে সাপোজ ধরো তোমার কাছে দেওয়া আছে H2CO3। এখন তোমাকে বলা হচ্ছে আরও আমরা দিলাম ধরো H3PO4। এখন তোমাকে বলা হচ্ছে কোন অ্যাসিডটা সবচেয়ে বেশি তীব্র হবে। তাহলে আমরা আগে জারণ মান বের করব। তাহলে এটার মধ্যে জারণ মান এটা হচ্ছে 6, এখানে যদি বের করি তাহলে +7, এটার কত হবে +7, এটার হবে +5, এটার হবে +3, এটার হবে +4 এবং এটার হবে কত +5। তাহলে আমরা যদি ক্রমান্বয়ের তীব্রতার ক্রমান্বয়ে সাজাই, তাহলে +7 যাদের জারণ মান সবচেয়ে বেশি আছে তারা কি হবে, তীব্র হবে। তাহলে যদি আমরা সাজাই তাহলে এখন দেখো +7 কয়টা চলে আসলো, 2টা চলে আসলো। তাহলে +7 যদি জারণ মান একই হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আমরা দেখবো কেন্দ্রীয় পরমাণুর আকার। সো ক্লোরিন এবং আয়োডিনের মধ্যে ক্লোরিনের আকার ছোট, তার মানে স্থান আগে কার যাবে, ক্লোরিনের আগে যাবে। তাহলে HClO4 গ্রেটার দেন HiO4। এখন খুঁজবো হচ্ছে +6 +7 আছে +6, তো +6 কে আছে, শুধু একটাই আছে H2SO4, তাহলে এটা গ্রেটার দেন হবে H2SO4। তাহলে এটাও শেষ, এটাও শেষ, এটাও শেষ, আর আছে বাকি 4টা। এখন তাদের মধ্যে খুঁজবো যে আর জারণ মান কার বেশি। এখন দেখো +5 2টা, নাইট্রোজেন ফসফরাস, নাইট্রোজেন আকার ছোট, তাহলে নাইট্রোজেন আগে চলে আসবে। তাহলে HNO3 গ্রেটার দেন হবে H3PO4। ওকে, তাহলে এই 2টাও চলে গেল, বাকি আসলো কয়টা, এটা। এখন এটার মধ্যে কোনটা বেশি হবে, যার জারণ মান বেশি, তার মানে হচ্ছে H2CO3 এটা বেশি তীব্র হবে দেন কার তুলনায় H3BO3। তাহলে দেখো কতটা ইজি আমরা হচ্ছে খুব ইজিলি কিন্তু অক্সো অ্যাসিডের শক্তিমাত্রা নির্ণয় করতে পারি। তাহলে সবচেয়ে শক্তিশালী অ্যাসিড হচ্ছে HClO4, সবচেয়ে দুর্বল অ্যাসিড হচ্ছে এখানের মধ্যে এই চার্টের মধ্যে H3BO3 হচ্ছে সবচেয়ে দুর্বল অ্যাসিড। তাহলে এখন আসো আমরা অজৈব অ্যাসিডের মধ্যে হচ্ছে হাইড্রো অ্যাসিডের তীব্রতা নির্ণয় করব। কি করব, হাইড্রো অ্যাসিডের তীব্রতা নির্ণয় করব। কার তীব্রতা নির্ণয় করব, হাইড্রো অ্যাসিডের তীব্রতা নির্ণয় করব। তাহলে হাইড্রো অ্যাসিডের তীব্রতার ক্ষেত্রে হাইড্রো অ্যাসিড মানে হচ্ছে অক্সিজেন বিহীন অ্যাসিড। কি অ্যাসিড, অক্সিজেন বিহীন অ্যাসিড। তাহলে হাইড্রো অ্যাসিডের মধ্যে হচ্ছে হেলোজেনের আকার যত বড় হবে, হেলোজেনের আকার যত বড় অ্যাসিড তত কি হবে, অ্যাসিড তত তীব্র হবে, হেলোজেনের আকার যত বড় অ্যাসিড তত তীব্র হবে। তাহলে আমরা যদি বলি যে ধরো আমাদের কাছে HCl দেওয়া আছে, আমাদের কাছে HF দেওয়া আছে, আমাদের কাছে HI দেওয়া আছে, আমাদের কাছে HBr দেওয়া আছে, তাহলে এই 4টার মধ্যে কোনোটাই কিন্তু অক্সিজেন নাই। তার মানে অক্সিজেন বিহীন অ্যাসিড মানে হচ্ছে হাইড্রো অ্যাসিড। সো 4টা হাইড্রো অ্যাসিড। এখন আমাকে দেখতে হবে যে কোনটা বেশি তীব্র। আমরা বলছি যে হেলোজেনের আকার যত বড় হবে অ্যাসিড তত তীব্র হবে, হেলোজেনের আকার যত বড় হবে অ্যাসিড তত তীব্র হবে। তাহলে আমাদের কাছে আমরা যদি সাজাই তাহলে আমরা এইভাবে সাজাতে পারি, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন এবং হচ্ছে কি আয়োডিন। তাহলে সবচেয়ে আকার বড় হচ্ছে কার, আয়োডিনের। তার মানে আয়োডিনের অ্যাসিড সবচেয়ে তীব্র, দেন গ্রেটার দেন হবে HBr, দেন গ্রেটার দেন হবে HCl, দেন গ্রেটার দেন হবে কি HF। তাহলে আমরা জেনে নিলাম যে অজৈব অ্যাসিডকে কিভাবে ক্লাসিফাই করা যায় তার তীব্রতা অনুসারে। তাহলে সবচেয়ে তীব্র অ্যাসিড হচ্ছে HI, আর সবচেয়ে দুর্বল অ্যাসিড যদি বলো তাহলে সেটা হচ্ছে কি HF। তাহলে কত মজার আমরা জেনে নিলাম।
সো অজৈব অ্যাসিডের হচ্ছে আমরা শক্তি মাত্রাগুলো নির্ণয় করে ফেললাম। এখন অবশ্য আমরা যদি জৈব অ্যাসিডের ক্ষেত্রে বলি, জৈব অ্যাসিডের ক্ষেত্রে তীব্রতা কীভাবে নির্ণয় করা যায়। দেখো, জৈব অ্যাসিড চেনার উপায় হচ্ছে আমরা জানি সেটা হচ্ছে কি COOH থাকবে। কি থাকবে? COOH। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখব অ্যালকাইল মূলক আগে চিনি। অ্যালকাইল মূলক কাকে বলে? অ্যালকাইল মূলক কি? অ্যালকাইল মূলক হচ্ছে CnH2n প্লাস হচ্ছে 1 একটা বন্ড। তাহলে এই সংকেত যারা মানবে তাদেরকে বলা হবে অ্যালকাইল মূলক। তাহলে জৈব অ্যাসিডের তীব্রতার ক্ষেত্রে অ্যালকাইল মূলক যত কম হবে বা অ্যালকাইল মূলকের কার্বন যত কম, অ্যাসিড তত তীব্র। এই একটা পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, অ্যালকাইল মূলকে ঋণাত্মক পরমাণু যত বেশি তত তীব্র। 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট হচ্ছে কে এর মান মানে হচ্ছে বিয়োজন ধ্রুবক যত বেশি তত তীব্র। 4 নম্বর পয়েন্ট যদি আমরা বলি, 4 নম্বর পয়েন্ট আমরা এখানে লিখি। 4 নম্বর পয়েন্ট হচ্ছে pKa যত কম অ্যাসিড তত তীব্র। তাহলে এটা আমরা জেনে নিলাম যে কিভাবে অ্যাসিডগুলো নির্ণয় করা যায়। সো আমরা যদি জৈব অ্যাসিড দেওয়া থাকে, অ্যালিফেটিক জৈব অ্যাসিড, সেক্ষেত্রে আমরা অ্যালকাইল মূলকের সংখ্যা যত কম পাবো তত বেশি অ্যাসিড কি হবে, তত বেশি অ্যাসিড শক্তিশালী হবে। এবং অ্যালকাইল মূলকে যদি আমার ঋণাত্মক পরমাণু, যত বেশি ঋণাত্মক পরমাণু অ্যাড হবে তত বেশি আমার কি হবে, অ্যাসিড তত তীব্র হবে। 3 নম্বর পয়েন্ট আমরা বলছি কে অফ এ মানে হচ্ছে অ্যাসিডের বিয়োজন ধ্রুবক। এ দ্বারা অ্যাসিড বুঝাই, কে দ্বারা বিয়োজন ধ্রুবক বুঝাই। সো কে অফ এ মানে হচ্ছে অ্যাসিডের বিয়োজন ধ্রুবক যত বেশি হবে, মানে অ্যাসিড যত ভাঙবে সেটা তত বেশি তীব্র হবে। এবং কে এর সাথে পিকের যে সম্পর্ক সেটা হচ্ছে ব্যস্তানুপাতিক। তাহলে সেটার ক্ষেত্রে হচ্ছে পিকে যত কম হবে অ্যাসিড তত কি হবে, তীব্র হবে। তাহলে আমরা এই পয়েন্টগুলো একটু খেয়াল করি। তাহলে এই পয়েন্ট অনুসারে যদি আমরা লিখি, তাহলে দেখো আমরা কতগুলো অ্যাসিড নিলাম এবং এই অ্যাসিড থেকে আমরা বলবো যে কোন অ্যাসিডটা তীব্র। তাহলে ফার্স্ট কন্ডিশন হচ্ছে অ্যালকাইল মূলক যত কম হবে তত বেশি তীব্র হবে। ধরো যাক আমার কাছে দেওয়া আছে CH3COOH, আমার কাছে দেওয়া আছে C2H5COOH। এখন বলা হচ্ছে এবং আরেকটা দেওয়া আছে ধরো HCOOH। তাহলে দেখো এখানে অ্যালকাইল মূলকে কার্বন একটা, এখানে অ্যালকাইল মূলকে কার্বন 2টা এবং এখানে অ্যালকাইল মূলকে কোনো কার্বনই নাই। তাহলে আমরা বলছি অ্যালকাইল মূলক যত কম হতে পারে তত বেশি ভালো। তাহলে 3টা মূলকের মধ্যে এটাতে অ্যালকাইল নাই, তার মানে অ্যালকাইল 0, অ্যালকাইল সবচেয়ে কম আছে এটাতে, তার মানে এটা তীব্র হবে। তারপরে এটাতে অ্যালকাইল মূলক কয়টা? একটা, তার মানে এটা তীব্র হবে। কার তুলনায়? এটার তুলনায়। তাহলে অ্যালকাইল মূলক থেকে আমরা বুঝে গেলাম যে কিভাবে অ্যাসিডের তীব্রতাগুলা বের করা যায়। আচ্ছা, সেকেন্ড পয়েন্ট আমরা বলছি যে অ্যালকাইল মূলকে যত বেশি ঋণাত্মক পরমাণু আসবে তত বেশি কি হবে, তীব্র হবে। ধরা যাক তোমার কাছে দেওয়া আছে CCl3COOH, তোমার কাছে দেওয়া আছে CH3COOH, তোমার কাছে দেওয়া আছে CHCl2COOH। এখন বলা হচ্ছে যে অ্যাসিডের তীব্রতা অনুসারে সাজাও। তাহলে এখন দেখো এইখানে অ্যালকাইল মূলকে ঋণাত্মক পরমাণু মানে হচ্ছে ক্লোরিন কয়টা? 3টা। এখানে কোনো ঋণাত্মক পরমাণু নাই, কিন্তু এখানে ঋণাত্মক পরমাণু 2টা আছে। তার মানে ঋণাত্মক পরমাণু যত বেশি হবে অ্যাসিড তত তীব্র হবে। তাহলে এই 3টার মধ্যে সবচেয়ে বেশি তীব্র কোনটা? এটা, কারণ এটাতে ঋণাত্মক পরমাণু সবচেয়ে বেশি। তার মানে CCl3COOH গ্রেটার দেন, তাহলে কোনটার তুলনায় হবে গ্রেটার দেন? যেখানে এখন এই 2টার মধ্যে তীব্রকে, এখানে দেখো কোনো ঋণাত্মক পরমাণু নাই, কিন্তু এখানে কিন্তু ঋণাত্মক পরমাণু আছে ক্লোরিন 2টা, তার মানে এটা হবে CHCl2COOH। দেন এটা গ্রেটার দেন কি হবে? CH3COOH। এখন আসো আমরা 2টা প্রবলেমকে, 2টা কন্ডিশনকে একসাথে মিলাই দিই যে প্রবলেমগুলো আমরা সলভ করতে পারি কিনা। দেখো তোমাকে দেওয়া আছে HCOOH, তোমাকে দেওয়া আছে CH3COOH, তোমাকে দেওয়া আছে CF3COOH, তোমাকে দেওয়া আছে CCl3COOH, তোমাকে দেওয়া আছে CHCl2COOH, তোমাকে দেওয়া আছে CH
CH2Cl COOH এরকম দেওয়া আছে। এখন তোমাকে তীব্রতা অনুসারে সাজাতে বলছে। তাহলে আমরা যদি দেখি এই সবগুলো অ্যাসিডের মধ্যে সবচেয়ে বেশি ঋণাত্মক আছে এই দুইটাতে। তাহলে এখন কন্ডিশন হচ্ছে এটাতেও 3টা ঋণাত্মক আছে, এটাতেও 3টা ঋণাত্মক। এখন আমার কি কাজ হবে? আমার কাজই হচ্ছে নেগেটিভিটি দেখা, এখন দুইটার মধ্যে আমাকে দেখো ফ্লোরিন হচ্ছে তড়িৎ মান হচ্ছে 4 এবং ক্লোরিনের তড়িৎ মান হচ্ছে 3, তার মানে সবচেয়ে বেশি নেগেটিভ হচ্ছে ফ্লোরিন, তার মানে এটা সবচেয়ে বেশি তীব্র, তার মানে CF3COOH সবচেয়ে তীব্র, দেন CCl3 COOH। আবার খুঁজবো ঋণাত্মক পরমাণু আছে এটাতে বেশি আছে, তার মানে এটা হবে CHCl2 COOH, দেন কে হবে CH2Cl COOH, দেন কে হবে এখন দেখো এখানে ঋণাত্মক পরমাণু কার্বন নাই, এখানে আবার অ্যালকাইল মূলকের খেলা চলে আসছে। সো এখানে দেখো অ্যালকাইল মূলক যত কম হবে তত বেশি তীব্র হবে। এই দুইটার মধ্যে অ্যালকাইল মূলক সবচেয়ে কম হচ্ছে এটাতে, তার মানে এটা চলে আসবে। তাহলে COOH গ্রেটার দেন CH3COOH। তাহলে কত সহজ। তাহলে আমরা দুইটা কন্ডিশন থেকে বের করে নিলাম যে কোনটা বেশি আমার তীব্র হচ্ছে। থার্ড পয়েন্টে আমরা বলছিলাম কে এর মান যত বেশি হবে অ্যাসিড তত তীব্র হবে, কে এর মান যত বেশি হবে অ্যাসিড তত কি হবে? তীব্র হবে। কে এর মান যত বেশি হবে অ্যাসিড তত কি হবে? তীব্র হবে। তাহলে এখন আসো তোমাকে দেওয়া আছে HCOOH বা হচ্ছে তোমাকে দেওয়া আছে এ একটা জৈব অ্যাসিড বা AB একটা জৈব অ্যাসিড যার কে এর মান দেওয়া আছে ধরো 1.9 × 10⁻²। আরেকটা হচ্ছে CD একটা জৈব অ্যাসিড যার কে এর মান দেওয়া আছে 1.9 × 10⁻4। তাহলে এখন বলা হচ্ছে দুইটা অ্যাসিডের মধ্যে কোনটা বেশি তীব্র। তাহলে কে এর মান কোনটাতে বেশি? মাইনাসের মান যত কম হবে তীব্রতা তত বেশি হবে। সো এখানে কি মাইনাসের মান কম না, মানের দিক দিয়ে বলছে, আমি কিন্তু মাইনাস ঋণাত্মক পরমাণুর কথা বলি নাই। দেখো 10⁻2 তো অবভিয়াসলি বড় কার তুলনায়? 10⁻4 এর তুলনায়। তার মানে AB ইজ গ্রেটার দেন কি হবে? CD হবে। কথাটা ক্লিয়ার? 3 নম্বর পয়েন্টও আমাদের শেষ। 4 নম্বর পয়েন্টে আসো, পিকের কথা বলছে। তাহলে আমরা বলছি পিকের মান যত কম হবে অ্যাসিড তত তীব্র হবে। ধরা যাক কোনো একটা AB অ্যাসিডের P অফ K দেওয়া আছে হচ্ছে 4.2, আর একটা CD অ্যাসিডের P অফ K দেওয়া আছে 6.4। তাহলে পিকের মান যত কম অ্যাসিড তত তীব্র, তার মানে এখানেও আমরা দেখতে পাচ্ছি AB ইজ গ্রেটার দেন CD। কেন? কারণ এটার পিকের মান কম। তাহলে জৈব অ্যাসিডের ক্ষেত্রে আমরা দেখে নিলাম যে কোনটা বেশি তীব্র হচ্ছে, কোনটা কম তীব্র হচ্ছে, কোনটা বেশি তীব্র হচ্ছে। আচ্ছা, এখন আসো অ্যালিফিটিক এবং অ্যারোমেটিকের মধ্যে অ্যারোমেটিক ইজ অলওয়েজ। এখন আমরা দুইটা নিলাম, অ্যালিফিটিক এবং অ্যারোমেটিক। অ্যালিফিটিকের ক্ষেত্রে অ্যালিফিটিক এবং অ্যারোমেটিকের মধ্যে অ্যারোমেটিক ইজ অলওয়েজ গ্রেটার দেন অ্যালিফিটিক। অ্যারোমেটিক অ্যাসিড ইজ গ্রেটার দেন কি হবে? এলিফেটিক। তাহলে এখন যদি তোমাকে বলা হয় যে ধরো COOH এবং তোমাকে বলা হচ্ছে CH3COOH, তাহলে এই দুইটার মধ্যে কোনটা তীব্র হবে? তাহলে অ্যারোমেটিক অ্যাসিড, বেনজিন দেখলে আমরা বুঝবো যে এটা হচ্ছে একটা অ্যারোমেটিক অ্যাসিড। তাহলে অ্যারোমেটিক অ্যাসিডের তীব্রতা অ্যালিফেটিকের তুলনায় কি হবে? বেশি হবে। কথাটা ক্লিয়ার? বোঝা গেল? আচ্ছা, তাহলে এখন আসো অ্যারোমেটিকের মধ্যে আবার ক্লাসিফিকেশন করব। অ্যারোমেটিক অ্যাসিডের তীব্রতা, সেক্ষেত্রে আমরা বলবো অর্থপ্যারা মূলক থাকলে তীব্রতা কম। আচ্ছা, অর্থপ্যারা চেনার উপায়। অর্থপ্যারা আমরা চিনব কি দিয়ে? অর্থপ্যারা চিনব হচ্ছে মূলকের ডানে এইচ থাকবে। কি থাকবে? ডানে এইচ থাকবে, খুব সহজে চেনা যায়। আর মেটা নির্দেশক মূলক থাকলে অ্যাসিড তীব্র হবে। মেটা নির্দেশক মূলক থাকলে অ্যাসিড তীব্র হবে। ওকে, আচ্ছা দেখো অর্থপ্যারা মূলকটা চেনার উপায়। বেঞ্জিনের উপর যে প্রতিস্থাপক মূলকগুলো থাকে, এখন তোমাকে বলা হচ্ছে সাপোজ তোমাকে বলা হচ্ছে COOH, এটা তো অ্যাসিড আমরা জানি, বেঞ্জয়িক অ্যাসিড। তোমাকে আরেকটা দেওয়া আছে COOH, এটাও অ্যাসিড। এখন এটাতে দেওয়া আছে অর্থপ্যারা এবং এটাতে দেওয়া আছে ধরো মেটা। ক্লিয়ার? এখন বলা হচ্ছে দুইটা অ্যাসিডের মধ্যে কোনটা হচ্ছে আমার
তীব্র অ্যাসিড হতে পারে। দেখো আমরা বলছি যে এই একটা মূলক অ্যাসিড তো COOH এটা আমার থাকবে। এখন এই মূলকটা অর্থপ্যারা নাকি মেটা, তাহলে সেটা চেনার উপায় হচ্ছে অর্থপ্যারা হবে যদি মূলকের ডানে কি থাকে এইচ থাকে, তাহলে এটার ডানে এইচ আছে তার মানে এটা অর্থপ্যারা, এটার ডানে কোনো এইচ নাই তার মানে এটা কি মেটা। সো আমরা জানি যে অর্থপ্যারা অলওয়েজ লেস দেন কি হবে মেটা, তার মানে এটা এই যে এটার যে অ্যাসিডিটি এটার তুলনায় হচ্ছে কি কম হবে। তাহলে খুব সিম্পল, অ্যারোমেটিক অ্যাসিডের তীব্রতা যদি আমরা বের করতে চাই, তাহলে আমরা শুধুমাত্র বুঝবো কি দিয়ে, অর্থপ্যারা আর মেটা দিয়ে আমরা বুঝবো হচ্ছে কি যে কোনটা তীব্র অ্যাসিড হতে পারে। ক্লিয়ার? আমরা আরও এক দুইটা এক্সাম্পল নিই, তাহলে আরও বিষয়বস্তু ক্লিয়ার হবে। এখন ধরো তোমাকে দেওয়া আছে CH3COOH, তোমাকে দেওয়া আছে COOH, সাপোজ তোমাকে দেওয়া আছে CHO, আরেকটা দেওয়া আছে COOH, দেওয়া আছে OH। তাহলে দেখো এটা হচ্ছে অ্যালিফেটিক, এটা সবসময় লেস দেন হবে এই দুইটা থেকে। এখন এই দুইটার মধ্যে কোনটা অর্থপ্যারা আর কোনটা মেটা। সো আমরা এই মূলকগুলো একটু বিশ্লেষণ করব। দেখো এই মূলকে সবচেয়ে ডানে কি নাই, এইচ নাই, তার মানে এটা মেটা। আর এটার ডানে এইচ আছে তার মানে এটা অর্থপ্যারা। সো মেটা অলওয়েজ গ্রেটার দেন কি হবে, অর্থপ্যারা। তাহলে এই তিনটার মধ্যে আমরা নির্ণয় করে ফেললাম যে দেখো কত সহজে আমরা কিন্তু জৈব অ্যাসিডের ক্লাসিফিকেশনও কিন্তু আমরা করে নিলাম। বইয়ে কিন্তু এই ক্লাসিফিকেশনটা পাবা না, কিন্তু কোয়েশ্চেন তোমাকে এসে থাকে। কোয়েশ্চেন মাঝে মাঝে তোমাকে ট্রিকি কোয়েশ্চেন করলে এই ধরনের কোয়েশ্চেন দিয়ে তোমাকে আটকাই দিতে পারে, কিন্তু আমরা আটকাবো না। আমরা জানি যেখানে আটকানোর কোনো সুযোগ না, জাস্ট সিম্পল কনসেপ্ট আমরা ইউজ করব, সেই সিম্পল কনসেপ্ট দিয়ে হচ্ছে আমরা সলভ করব। কথাটা ক্লিয়ার? খুবই সহজ। আচ্ছা, এখন আসো আমরা যেটা দেখব, অ্যাসিডের শক্তিমাত্রা আমরা দেখলাম, এখন হচ্ছে আমরা ক্ষারের শক্তিমাত্রা দেখব। কার শক্তিমাত্রা দেখব? ক্ষার। তাহলে ক্ষারের শক্তিমাত্রা, তাহলে ক্ষারের শক্তিমাত্রা, ক্ষার অজৈব ক্ষার এবং জৈব ক্ষার। ক্ষার কয় রকম? একটা হচ্ছে অজৈব, আর একটা হচ্ছে জৈব ক্ষার। কি ক্ষার? জৈব ক্ষার। একটা হচ্ছে অজৈব ক্ষার, আর একটা হচ্ছে জৈব ক্ষার। অজৈব ক্ষার চেনার উপায় হচ্ছে OH থাকবে, জৈব ক্ষার চেনার উপায় হচ্ছে NH2 থাকবে। কথাটা ক্লিয়ার? আচ্ছা, যেমন NaOH অজৈব ক্ষার, KOH অজৈব ক্ষার, এবং জৈব ক্ষার যদি আমরা বলি তাহলে CH3NH2 অথবা CH3(2NH), তো এগুলোকে বলা হচ্ছে কি জৈব ক্ষার। এই দুইটা হচ্ছে জৈব ক্ষার এবং এই দুইটা হচ্ছে কি অজৈব ক্ষার। ক্লিয়ার? সহজে চেনার উপায়। আচ্ছা, এখন আসো অজৈব ক্ষারের ক্ষেত্রে তীব্রতা। অজৈব ক্ষারের জন্যে যদি আমরা বলি তাহলে ধাতুর আকার যত বড়, ধাতুর আকার যত বড়, ক্ষার তত শক্তিশালী। ধাতুর আকার যত বড় হবে ক্ষার তত কি হবে? শক্তিশালী হবে। যেরকম NaOH, KOH। এখন ধরো এই দুইটার মধ্যে তীব্র ক্ষার কোনটা? তাহলে আমরা যদি সাজাই তাহলে Na আর হচ্ছে পটাশিয়াম। তাহলে দেখো এই দুইটার মধ্যে ধাতুর আকার কোনটার বড়? পটাশিয়ামের। তার মানে কি পটাশিয়াম গ্রেটার দেন হচ্ছে কি সোডিয়াম, তার মানে পটাশিয়াম হাইড্রোক্সাইড গ্রেটার দেন কি হবে? সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে ক্ষারের ক্ষেত্রে আমরা খুব সহজে চিনে গেলাম। আচ্ছা, ক্ষারটা সহজ, কোনো প্যাচ গোছের কিছুই নাই, খুবই সহজ। জৈব ক্ষারের ক্ষেত্রে হচ্ছে আমরা দেখব সেটা হচ্ছে 2, 1, 3, 2 ডিগ্রি, 1 ডিগ্রি, 3 ডিগ্রি। এই হচ্ছে তার তীব্রতা। 2 ডিগ্রি গ্রেটার দেন 1 ডিগ্রি, 1 ডিগ্রি গ্রেটার দেন। এখন কথা হচ্ছে যে ভাইয়া 2 ডিগ্রি, 1 ডিগ্রি, 3 ডিগ্রি এটা আমরা চিনব কীভাবে, তাই না? এটা হচ্ছে মেন কোয়েশ্চেন। যদি নাইট্রোজেনের সাথে H দুইটা থাকে, H কয়টা থাকে? দুইটা, তাহলে এটাকে বলা হবে 1 ডিগ্রি। নাইট্রোজেনের সাথে H যদি একটা থাকে তাহলে এটাকে 2 ডিগ্রি। নাইট্রোজেনের সাথে যদি H না থাকে তাহলে সেটাকে বলা হবে কি 3 ডিগ্রি। আরও সহজে যদি বলি, এই NH2-র সাথে যতটা মূলক থাকবে মানে কার্বন যতটা থাকবে তার উপর ডিগ্রি নির্ভর করবে। কার্বন যদি একটা থাকে তাহলে 1 ডিগ্রি, কার্বন যদি দুইটা থাকে তাহলে 2 ডিগ্রি, কার্বন যদি 3টা থাকে তাহলে কয় ডিগ্রি হবে? সেটা হবে কত? 3 ডিগ্রি। ধরো কার্বন আছে কয়টা? 3টা, তাহলে সেটা হবে 3 ডিগ্রি। তাহলে এই জৈব ক্ষারের ক্ষেত্রে আমরা সিরিয়াল মনে রাখবো, সেটা হচ্ছে কি 213 সিম্পল। সো তোমাকে দেওয়া আছে CH3NH2, তোমাকে দেওয়া আছে CH3(2NH), তোমাকে দেওয়া আছে CH3(3N).
তাহলে এখানে এটা NH2 সাথে একটা কার্বন, তার মানে এটা 1 ডিগ্রি, মানে এই NH2টা হচ্ছে কি 1 ডিগ্রি, N এর সাথে 2টা কার্বন, তার মানে এটা 2 ডিগ্রি, এটা কত হবে 3 ডিগ্রি। তাহলে আমরা সিরিয়ালটা মনে রাখবো 2 ডিগ্রি গ্রেটার দেন 1 ডিগ্রি গ্রেটার দেন হচ্ছে 3 ডিগ্রি। তাহলে আমরা খুব সহজে জেনে নিলাম যে কিভাবে অ্যাসিড এবং ক্ষারের মধ্যে শক্তিমাত্রা তুমি নির্ণয় করতে পারো, এবং এই সংক্রান্ত কী কী কোয়েশ্চেন আসে, কীভাবে কোয়েশ্চেন আসে সেটাও কিন্তু আমরা দেখে নিলাম। সো আশা রাখি যারা ক্লাসগুলো করবা তাদের কাছে খুব ভালো লাগবে ক্লাসগুলো, কারণ আমি টপিক এক একটা টপিক হচ্ছে বেছে বেছে করাচ্ছি, এবং এটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন হচ্ছে লেকচার 1 দিয়ে আমি শুরু করলাম, এবং মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আমরা শুরু করলাম এই যে অ্যাসিড এবং ক্ষারের শক্তিমাত্রা দিয়ে। এটা থেকে কোয়েশ্চেন পাবাই, কমন পাবা, এটা যে কোনো ইউনিভার্সিটি পরীক্ষা দাও কমন তুমি কোয়েশ্চেন পাবা, যে এখানে অ্যাসিডের তীব্রতা তোমাকে জানতে চাইবে না, হয় ক্ষারের তীব্রতা তোমাকে জানতে চাইবে। সো সবাই ভালো থাকো, আশা রেখে ভালো লাগবে ক্লাসটা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, রসায়ন হোক সহজ, শিক্ষা হবে উন্মুক্ত। আল্লাহ হাফেজ।